পাঠ করছি আজদাহা, লেখনীতে সাবিলা সাবি, পর্ব সংখ্যা 11। দুপুরের নীরবতা ভেদ করে জ্যাসপার পা রাখল ফিওনার বন্দিশালার দিকে। কাল রাতের ঘটনাবলী তার মনের এক কোণে গোপন থাকলেও সেই মানব কন্যার অস্তিত্ব ক্রমশ তার চিন্তায় ভারী হয়ে উঠছিল। কাল রাতে কোনো প্রকার অনুভূতির বহিঃপ্রকাশ না করে ফিওনা সেই বিছানায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু সে জানে একজন মানুষের বেঁচে থাকার জন্য পানি, খাদ্য প্রয়োজন, আর আপাতত ফিওনার জীবিত থাকা অধিক জরুরি। সেই তাগিদে সে হাতে কিছু তাজা ফল এবং বোতলজাত পানি নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। এখানে কেউ যেন ফিওনার ধারে কাছে ঘেঁষতে না পারে, এটা জ্যাসপারের একান্ত ইচ্ছা। সেই কারণে সে নিজেই খাবার পৌঁছে দিতে আসছে, আর কাউকে নিযুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফিওনা তখন হতাশার গভীরে নিমজ্জিত, বিছানায় নীরবে বসেছিল। সে এক নিষ্প্রাণ পাথরের মূর্তি। হঠাৎ কাচের দেয়ালের সামনে কিছু একটা নড়ে উঠল, একটি স্লাইডিং প্যানেল যা এতক্ষণ অদৃশ্য ছিল হঠাৎ সশব্দে সরে গেল, যেন কোনো রহস্যময় দ্বারপথ তার সামনে উপস্থিত হয়েছে। ফিওনা বিস্ময়ে যেন শেষ হবার নয়, তা মনের মধ্যে একটাই প্রশ্ন, এখানে এমন একটি গোপন দরজা থাকতে পারে যেটা কখনো তার কল্পনার মধ্যেও আসেনি। ঠিক সেই মুহূর্তে জ্যাসপার রুমে প্রবেশ করলো। তার উচ্চাকায় অবয়ব এবং নিঃশব্দ গতিবিধি ফিওনার মনে আগুনের মতো ছড়িয়ে দিল সে ভয়াবহ স্মৃতি, সেই ড্রাগনের রূপ। যদিও এই মুহূর্তে জ্যাসপার মানব রূপে ছিল, তার উপস্থিতি ফিওনার মনে ড্রাগনের আদিম ভয়ঙ্কর রূপকে আরো জোরালো করে তোলে। ফিওনার দৃষ্টি মুহূর্তে জড়সড় হয়ে গেল, তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। মানব দেহ হলেও জ্যাসপার যেন তার কাছে এক নিষ্ঠুর এবং অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। জ্যাসপার তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখের কোণে অভিব্যক্তি প্রকাশ না করে। তার নীরবতায় অদ্ভুত এক ঝড়, যা বাতাসকে ভারী করে তোলে। জ্যাসপার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফিওনাকে পর্যবেক্ষণ করে, তারপর চোখের গভীরে যেন এক অদ্ভুত নিষ্ঠুরতা যা প্রকাশের অপেক্ষায় ছিল। তারপর এক নিঃশব্দে সে বেডের পাশে রাখা ছোট টেবিলটার দিকে এগিয়ে গেল। হাতের ফল আর পানির বোতল সেখানে নামিয়ে রেখে সে পুনরায় ফিওনার দিকে তাকালো। ফিওনার হৃদয় তীব্র ধাক্কায় বাজছিল, ভয় আর ক্ষোভে কণ্ঠস্বর ফেটে বেরিয়ে এলো, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কোথায় এনেছো? আমাকে জবাব দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এমন করলে আমার সঙ্গে? জ্যাসপার ততক্ষণে সে নিষ্প্রিয় মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধতার পর সে অবিচলভাবে উত্তর দিল, বা সোজা আপনি থেকে তুমিতে চলে এসেছো। অ্যানিওয়ে, আমি তোমাকে জবাব দিতে বাধ্য নয়, মানব কন্যা। সময় হলে নিজেই জানতে পারবে। শুধু জেনে রাখো, এই মুহূর্তে তুমি আমার হাতিয়ার। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। ফিওনার চোখ প্রতিরোধের আগুন জ্বলল, তবুও ভেতরে ছিল এক অসীম ভয়। তবুও সে কঠোর কণ্ঠে বলে, আমি খাবো না। যদি সত্যিই আমি তোমার হাতিয়ার হই অথবা কোনো কাজের যোগ্য হই, তবে আমি না খেয়ে নিজেকে শেষ করে দেব। তাহলে তোমার কোনো কাজে আসবো না। জ্যাসপারের চোখ এক মুহূর্তের জন্য এক শীতল হাসির ঝলক দেখা গেল। সে এক পা দু পা করে ধীরে ধীরে ফিওনার দিকে অগ্রসর হতে থাকলো। ফিওনার কণ্ঠে যতই সাহস থাকে, তার পায়ে তা ছিল না। সে অজান্তে পেছাতে শুরু করলো, যতক্ষণ না পিঠের গিয়ে কাচের দেয়ালে ঠেকে। ফিওনার চোখের সামনে ভয়াবহ ড্রাগন রূপের স্মৃতি আবারও হানা দিল। জ্যাসপার তখন ফিওনা বরাবর দাঁড়িয়ে, তাদের মধ্যে 2 ইঞ্চি দূরত্ব মাত্র। ফিওনার মাথার ডান পাশে একটি হাত রেখে তার দিকে ঝুঁকলো। তার মুখমণ্ডল রাগে ছায়া ছড়িয়ে পড়ল, গর্জে উঠল তার কণ্ঠে, যদি নিজেকে ভালো চাও তবে ভালো ভালো আমার কথা মতো চলবে। আমার কথার অবমাননা করলে এমন শাস্তি পাবা যে কল্পনাও করতে পারবে না। আর মৃত্যু, মৃত্যু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুঁতেও পারবে না। তোমার ইচ্ছায় মরার সুযোগ নেই এখানে, কথাটা মাথায় রেখো। তার কথাগুলো ফিওনার হৃদয়ে কম্পন ধরিয়ে দিল।
জ্যাসপারের কণ্ঠে এমন কঠোরতা, তার অপ্রতিরোধ্য শক্তি ছিল যেন তার প্রতি কথায় ফিওনার সমস্ত ইচ্ছাশক্তি দমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আবার আসবো, জ্যাসপার বলল। যদি তখন দেখেছি তুমি খাবার স্পর্শ করনি, তবে তার পরেরটা দেখতেই পাবে। তার কণ্ঠে এতটাই আক্রমণাত্মক সুর ছিল যে ফিওনার শরীর শীতল হয়ে গেল। জ্যাসপার এক মুহূর্ত দেরি না করে কঠোর পদক্ষেপে হনহন করে বেরিয়ে গেল। কাছের দেয়ালটি তার পেছনে নিজে থেকে মসৃণভাবে স্লাইড করে বন্ধ হয়ে গেল, যেন তার অস্তিত্বের কোনো চিহ্ন সেখানে ছিল না। ফিওনা চোখে বিস্ময়ের আলোড়ন। এই নির্জন জায়গার দরজা ছিল কোথায়? অথচ ফিওনা যেই দিকে দৌড়ে গিয়ে চারপাশে হাত দিয়ে শুয়ে দেখে চিহ্ন মাত্র নেই। সে কিছুই ঘটেনি, কাজ ছিল যেমন তেমনই, কখনো খোলেনি। ফিওনা হতাশার নিঃশ্বাস ফেলে, কিন্তু তার ভেতরকার বুদ্ধি তখন ব্যস্ত ছিল বিশ্লেষণে। নিজের মনে সে গভীর এক উপলব্ধি আওড়াতে শুরু করলো। এই ফায়ার মনস্টারের কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে, তাই তো আমাকে এখনো মেরে ফেলেনি। তার মনে যতক্ষণ না পর্যন্ত তার কাজ হবে না আমি নিরাপদ, তাহলে এখন আপাতত ভয় পেয়ে লাভ নেই। ফিওনা, তুই যাই করিস না কেন, এ তোকে মেরে ফেলবে না, কারণ ও তোর ওপরে নির্ভর করছে কোনো একটা বিষয়ে। এখন আগে বুঝতে হবে আসলে চাই কি। তবে একটা ব্যাপার পরিষ্কার, আমি সহজে তার ফাঁদে পড়ব না। আর এসব ফলমূল দুপুরবেলা এসব খাওয়া যায় নাকি? তার মুখে এক ধরনের বিদ্রুপ ফুটে উঠল। সে আপত্তি প্রকাশ করে বলল, আমি এসব খাবোই না। দেখা যাক ফায়ার মনস্টার কি করে। আমি না খেলে তো আর আমাকে মেরে ফেলবে না। ফিওনার ভেতরে বুদ্ধিমত্তা আর সাহস তখন যেন প্রতিটি সংকল্পকে দৃঢ় করে তুলল। সে নিজের ইচ্ছাশক্তির বিরুদ্ধে কেউ ক্ষমতাশালী নয়, এমন ধারণা নিয়ে সে নিষ্ঠুর গেমের একটা নতুন চাল চালতে তৈরি হলো। এদিকে এই যুদ্ধটা শুধু বাহ্যিক নয়, এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ফিওনা জানে তাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু অস্ত্রের বদলে তার মস্তিষ্ক আর যুক্তি তার প্রধান হাতিয়ার। ফিওনা চুপচাপ বিছানায় বসেছিল, মনটা উত্তপ্ত হলেও বাইরে থেকে তাকে শান্ত দেখাচ্ছে। চোখের কোণ দিয়ে সে টেবিলের ওপর সাজানো ফলগুলো দেখছিল। ইচ্ছে করছিল এক ঝটকায় সবকিছু উড়িয়ে দিতে। কিছুক্ষণ পর ধীর পদক্ষেপে জ্যাসপার পুনরায় রুমের দিকে অগ্রসর হতে থাকে। সে নীরবতা ভেদ করে কাছে স্লাইডিং দরজাটি নরম আওয়াজে খোলে আর জ্যাসপার রুমে প্রবেশ করে। তার গভীর দৃষ্টি ফিওনার উপর স্থির হয়। এক ঝলক ফিওনার মুখে, আর একবার টেবিলের অপ্রচলিত ফলের দিকে। তোমাকে আমি কি বলেছি ম্যাম? তার গভীর কাঁপন ধরানো কণ্ঠস্বরে রুমের নিস্তব্ধতা ভেঙে দেয়। কথাটা বোধহয় তোমার কানে যায়নি, তাই না? ফিওনার ঠোঁটগুলো শুকিয়ে আসে, কিন্তু তার কণ্ঠে রাগের তীক্ষ্ণতা ফিরে আসে। আমি বলেছি আমি এসব খাই না। যদি খাবারই দিতে চাও ভালো কিছু নিয়ে এসো। জ্যাসপার হঠাৎ হেসে ওঠে, এক ধরনের নির্মম কৌতুক মাখা হাসি। আমি 5 গুনবো, এর মধ্যে খাওয়া শুরু করবে। ফিওনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে, কিন্তু তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কোনো সাধারণ মানব নয়, এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী ড্রাগন। জ্যাসপার একে একে 5 পর্যন্ত গুনতে থাকে। সময় যেন থমকে গেছে। 1, 2, 3। তার গুণিত কণ্ঠে নিখুঁতভাবে এগিয়ে চলে, কিন্তু ফিওনা নিজের জায়গা থেকে নড়েনি। 5 পৌঁছানোর সাথে সাথে জ্যাসপার ক্রোধে যেন বিস্ফোরিত হলো। তার চোখ দুটো বন্ধ হয়ে ক্রোধে সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো। হঠাৎ ঝাঁপিয়ে পড়লো তার আক্রমণের তীব্র। ফিওনা হতবাক হয়ে গেল। জ্যাসপার এক হাত দিয়ে ফিওনার চোয়াল শক্ত করে চেপে ধরলো, এতটা শক্ত করে যে ফিওনার নরম গালগুলো ব্যথায় কুঁকিয়ে উঠল। তার আঙুলের আঘাতে ফিওনার মুখ যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। তুমি কি ভেবেছো তুমি আমার বিরুদ্ধে যাবে? জ্যাসপার ফিসফিসে বলল, তার কণ্ঠ নরম রাগের স্পর্শ। ফিওনা নিজের হাত দিয়ে তার হাত সরানোর চেষ্টা করে, কিন্তু তার ড্রাগন শক্তির কাছে মানুষের সামান্য প্রতিরোধ
কোনো কাজ করছিল না। তোমাকে আমি একবার বলেছি আর বলছি না। জাসপার গর্জন করে উঠল, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে পরিণতি খুব ভয়াবহ হবে। আমাকে তুমি এখনো চিনতে পারোনি। ফিওনা চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাসে ধীরে ধীরে থেমে আসে। জাসপার ধীরে ধীরে ফিওনাকে ছেড়ে দেয়, তার হাতের গ্রিপ শিথিল হয়। পাশের টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে আপেলটি হাতে নিয়ে ঠান্ডা নীরবতায় ছুরির সাহায্যে কেটে নেয় কয়েক টুকরো। তারপর এক টুকরো আপেল নিয়ে ফিওনার দিকে এগিয়ে দেয়। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফুটে উঠেছে। মুহূর্তে ফিওনার ঘাড় পেছন দিয়ে হাত চেপে শক্ত করে। কোনো রকম মানবিকতা ছাড়াই জোর করে আপেলের টুকরোটি ফিওনার মুখের মধ্যে ঠুস করে রাখল। ফিওনার মাথা এদিক ওদিক করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাসপারের অপরিসীম শক্তির সামনে সে ব্যর্থ। অগত্যা ফিওনা বাধ্য হয়ে সে আপেল চিবিয়ে গিলে খেতে। জাসপার একটু পিছিয়ে দাঁড়ায়, তার কণ্ঠে তিরস্কার ঝরে পড়ল। এবার বলল, বাকি ফলগুলো খাবে নাকি সেটা আমাকে খাওয়াতে হবে। আমার হাতে খাওয়ার খুব শখ, যদি চাও তবে অন্য পন্থা অবলম্বন করে বাকিটা খাইয়ে দেবো। ফিওনা আতঙ্কিত কণ্ঠে বলল, না না, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তার কণ্ঠে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিছানায় বসে একে একে আপেলের টুকরো এবং আঙুর সবকিছুই তাড়াহুড়ো করে মুখে দিতে থাকে, যেন প্রাণ হাতে নিয়ে লড়ছে। জাসপার আর কোনো কথা না বলে রুম ত্যাগ করে। তার মুখে এক অবজ্ঞার ছাপ ফুটে ওঠে। কাছের দরজাটি পুনরায় স্লাইডিং হয়ে বন্ধ হয়ে যায়। রুমের শীতল পরিবেশটা যেন ফিওনার মনের মধ্যে আরও বেশি ঠান্ডা অনুভূতি নিয়ে আসে। ফিওনা বড় করে নিঃশ্বাস ফেলে। চোখের কোণে জমে থাকা জল এবার নিঃশব্দে গড়িয়ে পড়ে, আর কণ্ঠে একেবারে নিস্তেজ হয়ে আসে। জাসপার, সে নির্দয় পাষাণ ছাড়া কিছুই না। এমন আচরণ তো কল্পনাও করেনি। ফিওনার মনের গভীরে এক অনুচ্চারিত প্রশ্ন জেগে ওঠে। সে তো মানুষও নয়, সে এক ভয়ঙ্কর দানব, ফায়ার মনস্টার। তাহলে তার থেকে মানবিক আচরণ আশা করাই তো বোকামি। এই ভাবনা ফিওনার ক্রমে আরও গভীর এক অন্ধকারে ঠেলে দেয়। সেখানে তার ভয় এবং হতাশা মিলে তৈরি করেছে এক অনির্দিষ্ট ভবিষ্যতের ছায়া। জাসপারের ভালোবাসার অনুভূতির ফাংশন ডিলিট করার কারণে তার ব্যক্তিত্বে একটি গভীর পরিবর্তন এসেছে। সে এখন এক প্রকার রেড ফ্ল্যাগ ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যা তাকে ভীতি প্রদর্শনকারী এবং অত্যাচারী করে তুলেছে। তার আচরণ এমন হয়েছে যে সে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্যদের ছোট করে, ভুল বা দুর্বলতায় বড় অপরাধ মনে করে কঠোর শাস্তি দিতে চায়। তার মধ্যে সহানুভূতি এবং প্রেমের অভাব তাকে দুর্দমনীয় এবং হৃদয়হীন করে তুলেছে, যেখানে সে মানুষকে কেবল একটি হাতিয়ার মনে করে। এবং জাসপারের মধ্যে শুধুমাত্র রয়েছে অপরকে নিয়ন্ত্রণ এবং ভীতি প্রদর্শন করা এবং কোনো ভুলের জন্য নির্মম শাস্তি প্রদান করা। তার ভালোবাসার অনুভূতির ক্ষমতা না থাকায় সে মানুষের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীন। তবে জাসপারের আপন চাচার সাথে এক নির্মম ঘটনা ঘটে যাওয়ার কারণে জাসপার মানব জাতির, বিশেষ করে মেয়ে মানব জাতিকে ঘৃণা করে। অথচ তার বাবা ড্রাকোনিস জেনেই না তার সেলের লাভ ফাংশন ডিলিট করার প্রভাব কতটা ভয়াবহ হয়েছে। সেখানে তার ড্রাগন রাজ্যের নিয়মাবলী অনুযায়ী অযথা কোনো মানুষকে হার্ম করা যাবে না। সেখানে জাসপার কথায় অবাধ্য হলে তার জীবনও কেড়ে নিতে দুবার ভাববে না। তিনি কখনোই তার সেলের এমন রূপের বিষয়ে অবগত নন, কেননা আজ পর্যন্ত কেউ জাসপারের বিরুদ্ধে যায়নি, যাওয়ার প্রয়োজন পড়েনি। পরের দিন বিকেলে মিস্টার চেন সিং লন্ডন থেকে ফিরে আসেন। এক দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তার চেহারায় স্পষ্ট। তবুও বাড়িতে প্রবেশ না করে সোজা হসপিটালের দিকে রওনা হন। তার আগমনে যেন নীরব হাওয়ার মতো নিঃশব্দ, তবুও ভারী। মিস জাংয়ের শরীরের অবস্থা খোঁজ নেওয়ার জন্যই তার এই তাড়াহুড়ো। হসপিটালে পৌঁছে ডক্টর
লিউ ঝাংয়ের সাথে সাক্ষাৎ হয়। ডাক্তার লিউ এর পরিচিত মৃদু হাসিতে অভ্যর্থনা জানায় চেন সিংকে। মিস্টার চেন সিং, কেমন আছেন আপনি? আপনাদের লন্ডন ভ্রমণ কেমন কাটলো? আর সেই গবেষণা কতটুকু সফল হলো? ডক্টর লিউ বললেন, সবকিছু ঠিকঠাক, আর গবেষণা সেটা সফল হওয়ার দ্বারপ্রান্তে। চেন সিং সোজাসুজি কথায় আসেন। মিস ঝাং কেমন আছেন? ডক্টর লিউ এক পলক থেমে বলে, তার অবস্থা স্থিতিশীল, কিন্তু ফিওনা কাল রাতে আসার কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর দরকার ছিল, কিন্তু সে এখন আসেনি। এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে চেন সিং এর কপালে গভীর ভাঁজ পড়ে। ফিওনা আসেনি, তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। কোনো খোঁজ নিয়েছেন না? ডাক্তার লিউ মাথা নাড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিছু কাজে ব্যস্ত। চেন সিং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর হঠাৎ বললেন, মিস ঝাংকে দেখাশোনা করবেন, আমি কিছুক্ষণ পর আবার আসবো। চেন সিং দ্রুত হাসপাতাল ত্যাগ করে সোজা ফিওনা স্কুলের ডরমিটরির দিকে রওনা দেয়। তার মন ভারাক্রান্ত, হাওয়া যেন থেমে গেছে, আর তিনি অস্থির। ডরমিটরিতে পৌঁছে ফিওনার রুম নাম্বার জেনে ভেতর প্রবেশ করেন। ফিওনার ঘরে পৌঁছে দরজা কড়া নাড়েন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি পরমুহূর্তে লিয়া নামের রুমমেটের সাথে কথা বলেন। লিয়া কণ্ঠে চিন্তার সুর স্পষ্ট। ফিওনা? লিয়া বলে, ও তো কালকে সন্ধ্যা থেকে আসেনি, আমি ভেবেছিলাম হয়তো হাসপাতালে বা নিজের বাড়িতে থাকবে। চেন সিং এর মাথায় যেন বিদ্যুতে খেলে গেল। তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। তার মনের কারণে শীতলা আতঙ্কের ছাপ বিঁধে থাকলো। ফিওনা কোথায় গেল? কি ঘটেছে তার সাথে? তিনি দ্রুত ফোন বের করে ওয়াং লির সাথে যোগাযোগ করেন। ওয়াং লি দ্রুত সাড়া দেন। ওয়াং লি, ফিওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। চেন সিং এর কণ্ঠ তীক্ষ্ণ এবং চঞ্চল। কি বলছেন চেন সিং? আমি কিছুক্ষণের মধ্যে আসছি, ওয়াং লি বলেন, কণ্ঠের সজাগতা। চেন সিং আর দেরি না করে সোজা তার ব্যক্তিগত ল্যাবের দিকে রওনা হল।